সাম্যবাদী তার কাব্যগ্রন্থ, সব্যহারা কাব্যগ্রন্থ। এটা হচ্ছে বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী মানে হচ্ছে সমর্থক সাথে সাম্যবাদী। বৈষম্য, যেখানে বৈষম্য নাই তার মানে সাম্য। তো এই সাম্যবাদী কাব্য কে লিখেছে? নজরুল। কবে লিখেছেন? 1925 সালে। 100 বছর আগে নজরুল এই সাম্যবাদকে, বৈষম্য বিরোধী কনসেপ্টকে ধারণ করতেন, যা রবীন্দ্রনাথের ছিল না। মূলধারা বিশ্বাসের দ্বারা এবং এই দেশে বৃহত্তর মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ধারণ করে মানে আপনার সেটাকে পরিবেশন করার যে কৌশল, এটা ছিল আধুনিক। এটা ছিল আপনার উত্তরাধুনিক। উত্তরাধুনিক আমি কেন বলবো? এই তত্ত্ব এবং তথ্য এগুলো একদম আপনার কন্টেম্পোরারি যে ফেনোমেনন, কন্টেম্পোরারি যে ফ্যাক্টসগুলো আছে, ফাইন্ডিংসগুলো আছে, সেগুলো আমাদের সাহিত্যে আসছে। এবং বিশেষ করে আসসালামু আলাইকুম। সাইবারো টিভির সাহিত্য অনুষ্ঠানে আমি আফসান নিজাম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন 80 দশকের অন্যতম কবি হাসান আলিম। কবি হাসান আলিম একাধারে কবি, প্রাবন্ধিক, গল্প লেখক, উপন্যাস লেখক, থ্রিলার লেখক এবং সংগঠক। দীর্ঘদিন সাহিত্যের সাথে আছেন এবং তার বিখ্যাত কাজ আছে, বিশেষ করে সাহিত্যের ইজম কেন্দ্রিক তার কাব্য মজিজা বাংলা সাহিত্যে একটা নতুন ডাইমেনশন সৃষ্টি করেছিল। সেই কবি আজ আমাদের সাথে আছেন। কবি হাসান আলিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। হাসান আলিম ভাই, সাহিত্যের ছোটকাল বড়কাল অনেক নিয়ে কথা বলতে চাবো, কিন্তু তার আগে জানতে চাই কাব্য মজিজা কেন? কাব্য মজিজা আসলে এর প্রতিশব্দ বলা যেতে পারে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম, যেটা পাশ্চাত্য সাহিত্যে কাজ হয়েছে। এই আধুনিক সাহিত্যের যখন আধুনিক যুগ, তার কিছু আগে এবং কিছু পরে, বিশেষ করে শিল্প সাহিত্যে, পেন্টিংস, শিল্পকলা এবং উপন্যাসে, কথা সাহিত্যে, এই কলম্বিয়া সাহিত্যে এবং আমেরিকান সাহিত্যে, কথা সাহিত্যে, ফ্রান্সে শিল্প জগতে, পেন্টিংসে, ত্রিমাত্রিক যে শিল্পকর্ম আছে সেখানে কাজ হয়েছে আর কি, এই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা নিয়ে। আর এই জাদু বাস্তবতার যে কন্টেন্ট, যে বিষয়গুলো, সেগুলো দেখা যায় যে আমাদের দেশে বা আমাদের বৃহত্তর মানুষের যে চিন্তা চেতনা, তার সাথে সাযুজ্যময়, আমাদের বিশ্বাসের সাথে সাযুজ্যময়। এটা কিন্তু কোরিলেশন করার কাজ আমাদের বাংলা সাহিত্যে এটা হয়নি। কেন হয়নি আমি ঠিক জানি না। আমার কাছে মনে হয়েছে এটা তো আমাদেরই কাজ, আমাদেরই সাবজেক্ট। এবং আমাদের ভিতরে বিশেষ করে বিশ্বাসের সাথে সংযুক্ত মজেজা বা কারামাত বা কামালিয়াত, এই শব্দগুলো দেখা যায়। মজেজা মানে হচ্ছে অলৌকিকত্ব, স্রষ্টার পক্ষ থেকে হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যায়, যার কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না, যেটা নবী রসুল কর্তৃক প্রদর্শিত হয়ে থাকে, সেগুলিকে মজেজা বলা হয়। সেগুলো নিয়ে সাহিত্য হতে পারে। যেমন উদাহরণস্বরূপ দিলে হয়, আমি এর তাত্ত্বিক আলোচনা করেছি, প্রবন্ধে লিখেছি, এবং আমার কবিতার দুটো কবিতার বই এটার পর বেরিয়েছে। প্রায় 2008-এর আগে বেরিয়েছে একটি, এবং 2023-এ আর একটি বই বেরিয়েছে, এই ম্যাজিক রিয়েলিজম কেন্দ্রিক বা জাদু বাস্তবতা কেন্দ্রিক বা মজেজা কেন্দ্রিক। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন চাঁদ দ্বিখণ্ডিত করলেন, হাতের আঙ্গুল তিনি দেখালেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, আবার চাঁদ মিলে গেল। এর পূর্বের আরও অনেক রসুলের অনেক ঘটনা আছে, আমি সেগুলো নিয়ে ছোট গল্প লিখেছি এবং সাহিত্য কাব্যেরও কাজ করেছি, বিশেষ করে কাব্য মজিজা কাব্যগ্রন্থে। বিখ্যাত যে ঘটনাগুলো আমাদের সাহিত্যে ব্যাপকভাবে বা আমাদের লোকসাহিত্যে বা লোককথায়, মৌখিক লোককথার মধ্যে আছে, যে মুসা আলাইহিস সালাম এই যে ঘটনাটি, মুসা আলাইহিস সালাম তিনি তার হাতের আশা বা লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল, জাদুকরদের সাপ খেয়ে ফেললো,
সাপ ধরলেন আবার সেটা লাঠিতে পরিণত হলো। এটা থিওরি হচ্ছে যে বস্তু, লাঠিটা একটু জড় পদার্থ, ছেড়ে দিলেন আল্লাহর হুকুমে, সেটা প্রাণীতে রূপান্তরিত হলো, সাপে রূপান্তরিত হলো। সাপগুলি মিথ্যা জাদুকরদের যে জাদু এগুলো খেয়ে ফেললো। তিনি আবার সেই সাপটাকে ধরলেন, অর্থাৎ প্রাণী বস্তুটাকে স্পর্শ করলেন, আবার সেই বস্তুতে জড় বস্তুতে রূপান্তরিত হলো। অর্থাৎ এ বি টু এ বিবর্তিত হয়ে বিতে হলো, বি আবার বিবর্তিত সে এতে আসলো। এই যে সাইক্লিক অর্ডারটা, বস্তু থেকে প্রাণী, প্রাণী থেকে বস্তু, এটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আবার এটা ম্যাজিক, আবার এটা একটা জাদু, আবার এটা একটা মজেজা। কাজে এরকম সহস্র ঘটনা আমাদের কোরআন এবং হাদিসে আছে, যেগুলো মানে আমাদের গ্রাম বাংলা হুজুরেরা বিভিন্ন রকম বক্তৃতা, ওয়াজ, মাহফিলে বলে থাকে। কিন্তু এটা সাহিত্য একটি বিশাল ব্যাপার। আমি এই বিষয়গুলোকে এই থিওরি কেন্দ্রিক, আমি এগুলি থিওরি যে কথাটি বললাম, এ টু বি, বি টু এ, এবং এটার জিওমেট্রিক ফর্ম কীভাবে হয়, আমি এগুলি নিয়ে প্রবন্ধ লিখেছিলাম, কবিতা করেছি। সেটা হচ্ছে জাদু বাস্তবতা নিয়ে, যে আমাদের সাহিত্যে বললাম যে কাব্য মজেজা, এবং সর্বশেষ হচ্ছে ছু মন্ত্র সরল অঙ্ক। এটা 2023-এ বেরিয়েছে। সেই বইটি, এই যে বইটি আছে, ছু মন্ত্র সরল অঙ্ক। এটা টোটাল হচ্ছে প্রথমে যে 15টি কবিতা আছে, এগুলি হচ্ছে মজেজা কেন্দ্রিক। তারপরে বাকিগুলো গণিত, বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করার মতন। যেমন নিষ্প্রাণ জড়ের কথা, মজেদার ফাঁদ, সেই মাছ এবং লোকটি, ইউনুস আলাইহিস সালামের কথা, অদৃশ্যের আগুন, সোনার বাছুর, হারুত মারুত, জোহরার ফুল। এইভাবে নামকরণ দিয়ে আর কি কবিতা সাবজেক্টে গেলে এগুলো আলোচনা করা যায়। এগুলি আমি আধুনিকভাবে গদ্য ফর্মের কবিতা লিখেছি, কোথাও মুক্ত কক্ষরবৃত্ত ছন্দে, এগুলো আমাদের সাহিত্যে নিয়েছে। আমাদের সাহিত্যে এগুলো নিয়ে কোনো কাজ হয়নি। তবে আনন্দের বিষয় যে আমাদের সাহিত্যে, কথা সাহিত্যে পশ্চিমবাংলায় কেউ কেউ কাজ করেছেন, এবং আমাদের বাংলা সাহিত্যে কাজ করেছেন আল মাহমুদ, আব্দুল মান্নান সৈয়দ করে মাস সিরিজ, সেটা ঠিক ওটা কিছু কিছু, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সেটা আবার পরবাস্তবতা একটা জিনিস, আর ম্যাজিক জিনিস। স্যার কিন্তু আপনার পরবাস্তবতা নিয়ে ম্যাক্সিমাম কাজ করেছেন, কিন্তু জাদু বাস্তবতা বা মজেদা এই কেন্দ্রিক নিয়ে আমাদের সাহিত্যে কেউ কাজ করেনি, বিশেষ করে কাব্য সাহিত্যে। উপন্যাস সাহিত্যে আগুনের মেয়ে, এটা আল মাহমুদ করেছেন আমার বিবেচনা, আমি এটা আলোচনা করেছি। তারপর মিথ্যাবাদী রাখালটা কি ওটার মধ্যে পড়ে? মিথ্যাবাদী রাখালে আল মাহমুদের যেটা দু একটি কবিতা, কিছু কিছু কমপ্লিট না, এটা কিছু কিছু ঘটনা আছে মিথ্যাবাদী রাখালে। একটু আমি বলতে চাই, যেমন আপনি বললেন যে আধুনিক ফর্মে নিয়ে আসা, আধুনিক কাব্যের ঢঙে বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা বা পুনর্বার উপস্থাপন করা। আমাদের পুঁথি সাহিত্য ছিল, সেটা আধুনিক ফর্মের ফরুক আহমেদ আবার রিফর্ম করলেন, মানে নতুনভাবে নিয়ে আসলেন। হ্যাঁ, সেই জায়গাটাতে আপনার একটা কবিতা, যেমন কাব্য মজিজের বইয়ের মধ্যে আছে, বাইয়াত করো পদ্মফুল, তোমাকে ছুঁয়ে দিলে তুমি হুদহুদ পাখি হয়ে যাবে। হ্যাঁ, খুব জনপ্রিয় একটি ডায়লগ ধর্মী কবিতার জায়গাটা আমরা মানে একবার পড়ার সাথে সাথে জনগণের সাথে, মানে আপনি বলছেন লোকজোর একটা বিষয় হলো যে সে তার মানুষের মুখে মুখে থাকবে, সেই জায়গা থেকে এই তত্ত্বগুলো আসছে। আরেকটা বিষয় করি, মুসা আলাইহিস সালামের কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম তো মূলত আফ্রিকা কেন্দ্রিক, কিন্তু আফ্রিকার টোটাল লিটারেচারের মধ্যে বেশিরভাগ, বেশি করে 80% লিটারেচারের মধ্যে এই জাদু বাস্তবতার একটা প্রভাব প্রচণ্ডভাবে, তাদের ফিল্ম ধরি, শর্ট ফিল্ম বা থিয়েটার বা নাটকের যে জায়গাগুলো দেখি সেখানেও আছে। আপনার সাথে তাদের এই ফারাকটা কোন জায়গাটা? আমি যেটা আগে উল্লেখ করেছি যে ওটা তো আফ্রিকান সাহিত্য, যাই হোক মানে ইংরেজি সাহিত্যে, কলম্বিয়ান লিটারেচারে এটা নভেল এবং ওই যে শিল্পকলা, আর্টস, এটা কাজ হয়েছে। কিন্তু কবিতায় আমার জানা মতে কবিতায় এরকম 500 কাজ হয়নি। আর আমাদের বাংলা সাহিত্যে পিওর লিটারেচার, আপনার একটা বই, একটা কাব্যগ্রন্থ, এরকম কোনো কবিতায় কোনো কাজ হয়নি। পশ্চিমবাংলার কথা সাহিত্যে কাজ হয়েছে। ঠিক ওই ভালোর কেন আপনার মনে পড়ছে না, উনি তার বেশ কিছু উপন্যাস, ছোট গল্প এবং কিছু প্রবন্ধ আছে চমৎকার, সেটা আমি ইদানিং দেখেছি। আর আল মাহমুদ ভাই ইনি আমাদের এখানে এটা কাজ করেছেন। তবে আপনার যে জিব্রাইলের ডানা, শাহেদ আলীর কথা সাহিত্যে, এটাও হ্যাঁ ওরা বলা যায়। এবং আরো কেউ, আখতারুজ্জামান ইলিয়াস এবং আরো কারো
কথা সাহিত্যিক কোনো কোনো গল্প এটা দেখা যায় যে সেটা ব্যাখ্যা করা যায়। এবং আরেকজন ইয়ং সে লেখে এক ছোট গল্প, তার ভিতরে আপনার এই জাদু বাস্তবতার বিষয়গুলো আছে। কিন্তু এই যে ইসলামিক ঘরানার যে মজিদা কেন্দ্রিক, এইটা ওই দেখা যায় যে আল মাহমুদের ভিতরে এবং শাহেদ আলীর কোনো কোনো গল্পের মধ্যে এটা আছে। আচ্ছা, আরেকটু বিষয়ে যাই। আপনারা তো 80 দশকে একটা বাঁক ফেরার সাক্ষী, মানে আপনারা ভাইয়া যে বীজটা রোপণ করেছিলেন, বিশেষ করে 70 দশকের যে বিশৃঙ্খল পরিস্থিতি কাব্য সাহিত্যে এবং রাজনৈতিক জায়গা থেকে, হ্যাঁ, এখান থেকে বা একটা রাষ্ট্র অন্যদিকে মোড় নিয়েছে, বিশেষ করে একটা প্রায় ধর্মের কাছাকাছি পর্যায় থেকে ধর্মবিহীনতা চলে গেছিলো। কিন্তু আপনারা 80 দশকে এসে কেন বাঁক ফেললেন, কেন ধর্মের রিলিজনের দিকে মুভ করলেন বা আগের জায়গায় চলে আসলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা ঠিক। যখন 70 দশকের সাহিত্য মূলত যখন আমাদের দেশ রাজনৈতিকভাবে শাসনতান্ত্রিকভাবে স্বাধীনতা লাভ করে, পাকিস্তানিদের শাসন ব্যবস্থার বিপক্ষে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমাদের তখন সমাজে বিভিন্ন জায়গা বিশৃঙ্খল পরিবেশ ছিল এবং একটা ভাঙাগড়া পরিবেশ ছিল। ওই অবস্থা কবিতায় কিন্তু একটা ভাঙাগড়া একটা অস্থিরতা লক্ষ্য করা গেছে সাহিত্যে। তবে 70 দশকে কিছু কিছু কাজ হয়েছে, বিশেষ করে মাহবুব হাসান তিনি কিন্তু তার কবিতা চমৎকার কিছু কাজ করেছেন। এরকম দুই একজনের কথা বলা যেতে পারে, কিন্তু কোনো একটা গ্রুপ বা বিশেষ এইভাবে চিহ্নিত সাজ্জাদ হোসেন খানও ছিল। সাজ্জাদ হোসেন খান উনি ঠিক 60 এবং 70-এর মাঝামাঝি পর্যায়ে, ওনাকে 60 দশকে আমরা হিসাবে চিন্তা ভাবনা করি। উনি বিশেষ করে ছোট গল্প এবং ছড়া সাহিত্যে তিনি কাজ করেছেন। বিশ্বাসের যে কথাটি, যে আমাদের সাহিত্যে আধুনিকতার নামে, তথাকথিত আধুনিকতার নামে আমাদের বাংলা সাহিত্যে পাশ্চাত্য ধারা, মানে 30 দশকের যে কবিরা, বিশেষ করে জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, তারপরে বুদ্ধদেব বসু, এরা যারা কাজ করেছিল আর কি, এই পঞ্চপাণ্ডব তথাকথিত কবি যারা, এরা সবাই ম্যাক্সিমাম ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি কবিতাকে আপনার এই ব্ল্যাঙ্ক ভার্স ফর্মে, ফ্রি ভার্স ফর্মে অনুবাদ করে কাজ করেছেন এবং তারা কিছু মৌলিক কাজও করেছেন। বিশেষ করে ছন্দকে ভাঙা করা গদ্য ফর্মে তারা এই কাজগুলি করেছেন। এবং আধুনিকতার যে কনসেপ্ট, বিশেষ করে অবিশ্বাস, সংশয়, নিরীশ্বরবাদিতা, বিশৃঙ্খলা, এই যে বিষয়গুলো কিন্তু আপনার, এবং অশ্লীলতা, শিল্প সম্মত অশ্লীলতাকে তুলে ধরা, এই বিষয় অনুষঙ্গগুলো কিন্তু আধুনিক সাহিত্যে ছিল, আধুনিক সাহিত্য বলে যে কথা আর কি। কিন্তু সেইটা তো আমাদের গণমানুষের বিশ্বাসের সাথে একটা আলাদা একটি চ্যাপ্টার বলে আমার কাছে মনে হয়। এটা আমাদের যে দীর্ঘদিনের যে সাহিত্য, 1000 বছরের সাহিত্য, বাংলা ভাষা এবং সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, বা রবীন্দ্র, নজরুল, মাইকেল, তারা যে কাজ করেছেন, তারা বিশ্বাসের চর্চায় কাজ করেছেন। কিন্তু হঠাৎ করে রবীন্দ্র বিরোধী, রবীন্দ্র বলয় থেকে, নজরুল বলয় থেকে বের হওয়ার জন্য যে এই যে পাশ্চাত্যে যে কনসেপ্টটা ছিল সেটা নবায়ন হয়েছে এখানে যারা করেছে। কিন্তু এইটা বিশ্বাসগত, মানে তাত্ত্বিকভাবে তারা জিনিসটি আমাদের শিকড়ের সাথে যায় না, আমাদের বিশ্বাসের সাথে যায় না, রুটলেস করে ফেলছে। ফলে এর থেকে ফিরিয়ে আনার জন্য 60 দশকে কাজ করেছে, কিন্তু 70-80 দশকে এসে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা কাজ হয়েছে। ঢাকা, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যার যার মতন কাজ করেছি, সেখানে কোনো সংঘবদ্ধতা ছিল না। কিন্তু ঢাকায় এসে এটা সংঘবদ্ধ রূপ ধারণ করলো, বিভিন্ন সংগঠনের নামে এখানে কাজ হয়েছে। সে নামগুলো যদি বলা যেতে পারে, বিশেষ করে বিপরীত উচ্চারণ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সাহিত্য সংগঠন ছিল। পরে এইটা ব্যাপকতা লাভ করে এবং ঢাকা শহর কেন্দ্রিক হয়। তখন এইটার সভাপতি ছিলেন মতিউর রহমান মল্লিক। এর আগের এইটা প্রথম সভাপতি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক মিয়া মোহাম্মদ আইয়ুব, ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব, উনি ছিলেন। ডক্টর মাহবুব রহমান সর্বশেষ, তারপরে এরপরে আমি ছিলাম, আমি সর্বশেষ। এরপরেই এইটা ধারাটা ব্যাপকতা লাভ করে এবং শহর কেন্দ্রিক ছড়িয়ে পড়ে। এবং এইটা তখন মতিউর রহমান মল্লিক ভাই উনি এটা দায়িত্ব আসেন, আমাদেরই বন্ধু,
কাব্যসতীর্থ, এবং তখন এর সাথে সাথে আরও অনেকগুলো সংগঠন কাজ করে। এটা ছাত্রদের ভিতরে ছিল আর কি। পরবর্তী ছাত্র সুধী সবাই সাথে সম্পৃক্ত হতে থাকে। বাংলা সাহিত্য পরিষদের কথা নাম করা যেতে পারে। 60-এর দশকে একটি সংগঠন ছিল, প্যারেন্টস অর্গানাইজেশন বলা যায়, স্বদেশ সংস্কৃতি সংসদ। এটার মধ্যে সাজ্জাদ হোসেন খান, তারপরে আব্দুল মান্নান, মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মান্নান, এরা কাজ করেছেন। এবং আমি 90 দশকে আবার এটা আবার পুনর্জন্ম লাভ করে, সাংগঠনিকভাবে পুনর্জন্ম লাভ করে। আমি তখন এটাতে সংযুক্ত হই এবং কয়েকটি পত্রিকা আমি সম্পাদনা করি স্বদেশ সংস্কৃতি নামে, এবং সেখানে মান্নান সৈয়দ স্যাররা আমাদের লেখা দিয়েছেন। যাই হোক, পরবর্তীতে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন সাহিত্য সংগঠন আপনার জন্মলাভ করে, বিশেষ করে প্রত্যাশা প্রাঙ্গণে বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র নামে, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র নামে, ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ইত্যাদি বিভিন্ন সংগঠন এইগুলি জন্মলাভ করে। এবং ঢাকা শহরকেন্দ্রিক শুধু নয়, এটা সারা বাংলাদেশ ব্যাপী, বিশেষ করে বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গা, সাহিত্য এবং সংস্কৃতি দুটো অঙ্গনে এটা কাজ করে, নাট্য অঙ্গনেও কাজ করে। তো এটা মূলত কাজ হলো যে আমাদের যে বিশ্বাসের যে ধারা, মূল ধারা বাংলা সাহিত্যে, বিশেষ করে সৈয়দ সুলতান, শাহ মোহাম্মদ সগীর, বা তারও আগে যে বৌদ্ধ দোহা সাহিত্যে কান্নপা, সরোপা, এরাও বিশ্বাসের কথা বলেছে। যে আলিয়ে কালিয়ে বাটরুম ধেলা তা দেখি কন্হু বিমন বইলা কন্হু কহি গই করিব নিবাস যৌমন গোর সু আসো, সেটাও রিলিজিয়ান এবং সমাজ বাস্তবতার আলোকে এইগুলি লেখা, দুইটা সংমিশ্রণ ছিল। এবং মধ্যযুগে এটা আরো ব্যাপকতা লাভ করে। এর আগে কিন্তু আপনার সংস্কৃত সাহিত্যের ছোঁয়ায় বাংলা সাহিত্যে কাজ করেছে হিন্দু বুদ্ধিজীবী সাহিত্য, কিন্তু সেটা স্বপ্ন জগতের, সেটা বাস্তবতা মানব জীবন কোনো স্পর্শ ছিল না, কল্পনা কেন্দ্রিক। যাক, তারপরে মানুষের ভিতরে মধ্যযুগে ব্যাপকতা লাভ করে বাংলা ভাষা এবং সাহিত্যের দুটোই, বিশেষ করে আব্দুল হাকিম, তারপরে আলাউল, এরা ব্যাপকভাবে কাজ করেছেন। সেই ধারায় কিন্তু আপনার আমাদের এখানে পুনর্জীবন, আধুনিকতার আধুনিক যুগ, কিন্তু আধুনিক যুগে আধুনিকভাবে তুলে ধরেছেন, কিন্তু আধুনিকতা কনসেপ্ট গ্রহণ করেনি মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের বলা হয়, এরপরে নজরুল আসলেন এবং টোটাল বাংলা সাহিত্যকে তিনি ধারণ করেছেন এবং নতুন বিপ্লব, নতুন ভাষা এবং বিশ্বাস তিনি স্থাপন করলেন। তিনি মূলত মানে উত্তর আধুনিক এবং উত্তর উপনিবেশিক কবি ছিলেন, বিপ্লবী দ্রোহের এবং প্রেমের কবি, সজাত্যবোধের কবি তিনি ছিলেন। এবং তার টোটাল কাব্য, ভাষা, সাহিত্য, এটা কিন্তু রবীন্দ্রনাথ এবং মাইকেল এদের থেকে কমপ্লিট আলাদা। আপনারা যে 80 দেশের নতুন মানে পুনরুজ্জীবন করলেন রিলিজিয়ান বিষয়টাকে, হ্যাঁ, এর অনুপ্রেরণা কি? আপনি মধ্যযুগের কথা বললেন, এরপরে নজরুল বললেন, তারপর কি এই ধারাবাহিক কথাটা আমি একটু জানতে চাচ্ছি। ধারাবাহিক হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে, কিন্তু ফর্ম যে ধারণ করেছি, বিশেষ করে এই আমাদের 80-র দশকের আমাদের যারা ম্যাক্সিমাম কবি গ্রুপ, দুটো গ্রুপ, একটা ছিল আপনার আধুনিকতা তথাকথিত আধুনিকতা কনসেপ্টকে ধারণ করা, বিশৃঙ্খলা এবং যার মধ্যে অশ্লীলতা, নিরীশ্বরবাদ, সংশয়বাদ, যেটা জীবন দাসের মধ্যে ছিল। এই জিনিসগুলো একটা ধারার কবি ছিল। আর একটা ধারা হচ্ছে মূল ধারা, বিশ্বাসের ধারা, এবং এই দেশে বৃহত্তর মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে ধারণ করে মানে আপনার সেটাকে পরিবেশন করার যে কৌশল, এটা ছিল আধুনিক। এটা ছিল আপনার উত্তরাধুনিক। উত্তরাধুনিক আমি কেন বলবো? এই তত্ত্ব এবং তথ্য এগুলো একদম আপনার কন্টেম্পোরারি যে ফেনোমেনন, কন্টেম্পোরারি যে ফ্যাক্টসগুলো আছে, ফাইন্ডিংসগুলো আছে, সেগুলো আমাদের সাহিত্যে আসছে। এবং বিশেষ করে এই অনুপ্রেরণার বলা যেতে পারে যে আমরা আমাদের এই অনুপ্রেরণা আধুনিক যুগে তো অবশ্যই নজরুল, ফররুখ এবং 60-এর দশকে যারা কাজ করেছে, বিশেষ করে আমি নজরুল, ফররুখের কথা বলবো। তারা আমাদেরকে বিশেষভাবে আলোড়িত করেছে, কিন্তু তাদের থেকে আমরা পৃথক হওয়ার, নজরুল যেমন পৃথক হয়েছেন রবীন্দ্রনাথ থেকে, এবং ফররুখ যেমন নজরুল থেকে পৃথক হয়েছেন, আমরা চেষ্টা করেছি যে 80-র দশকে আমরা অবশ্যই
আমাদের ধারা এবং কথা সাহিত্য কাব্য ধারা বা কাব্য বিশ্বাস, কাব্য ভাষা, চিত্রকল্প এগুলো পূর্ববর্তী কবিদের থেকে আলাদা হতে হবে এবং অবশ্যই সেটা বিশ্বাসকেন্দ্রিক এবং এই মাটি, এই জল, এই যে পরিবেশ প্রতিবেশ এইগুলোকে ধারণ করেই এবং ওই যে কনসেপ্ট কেন্দ্রিক, বিশেষ করে আমি যে কাজগুলো করেছি, আমি বিজ্ঞানকে এবং এই যে বিশ্ব জগৎকে এইটাকে ধারণ করার এই যে বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক সুরিয়ালিজম যেটা বা সুরিয়ালিজম, যেটা আমাদের সাহিত্যে বিচ্ছিন্নভাবে কাজ করছেন জীবন্ত দাস, এককভাবে কাজ করছেন আব্দুল মান্নান সৈয়দ। আমি কাজ করেছি পরাবাস্তবতা, কিন্তু সায়েন্টিফিক সুরিয়ালিজম, বিজ্ঞান পরাবাস্তবতা, তোমার উপমা, আমার যে কাব্যগ্রন্থ, একক কাব্যগ্রন্থ, এটা টোটাল বিজ্ঞানভিত্তিক পরাবাস্তবতা নিয়ে আমি কাজ করেছি। পরবর্তীতে আমি কাজ করেছি যেটা হচ্ছে ওই যে জাদু বাস্তবতা, যেটা পাশ্চাত্য সাহিত্যের, সেটা হচ্ছে আমাদেরই বিষয়, যেটা আমি বললাম যে মোজেজা বা মূল বা আপনার অলৌকিকত্ব বা কারামাত, যেটা কারামাত কিন্তু নবীরা দেখান না, অলি দরবেশ যারা, তারা আল্লাহর ইশারাতেই তার অলৌকিক কিছু প্রদর্শন করেন। এই কন্টেন্টগুলোকে আমি আধুনিক মানে যে ছন্দ, যে চিত্রকল্প, যে ভাষা, কাব্য ভাষা, এগুলি ব্যবহার করে ওই কনসেপ্টগুলোকেই আমি চিত্রায়িত করেছি, যেটা কাব্য সাহিত্যে, আমাদের সাহিত্যে, বাংলা সাহিত্যে কেউ করেনি, এটা আমি দাবি করি এবং আমি এটা লিখেছিও। এটা হচ্ছে আমার কবিতার ক্ষেত্রে কাজ করা। আর এইটা একটা কেন্দ্রিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমার কিছু সাহিত্য আছে, তার জীবনকে ধারণ করে আমার একটি সনেটই আছে, যে নামে জগৎ আলো। এইটা হচ্ছে টোটাল সনেট রসুল জীবন কেন্দ্রিক। তো রসুল জীবন কেন্দ্রিক সনেট এক গ্রন্থে সম্ভবত আমার জানা মতে কেউ করেনি। রসুল জীবন কেন্দ্রিক সাহিত্য আছে আমাদের সাহিত্যে ব্যাপক, মধ্যযুগ থেকে। মান্নান সৈয়দ স্যার যেটা, এটা আমাদের শুধু রসুল নেই, রসুল আছেন, আল্লাহ আছেন, রসুল আছেন, সাহাবারা আছেন ইত্যাদি, কিন্তু আমার যেটা সেটা টোটাল রসুল, এই একটা। আর রসুল জীবন কেন্দ্রিক ছোট গল্প, সত্যের গল্প আমার, এটা আমি এটা কাজ করেছি। আর গদ্য কবিতা এবং মুক্ত কক্ষবিত ছন্দের কবিতা আমার সবুজ গম্বুজের ঘ্রাণ। আপনাদের 80 দশকের যে ডাইমেনশন হলো যে কোরআনিক ল্যাঙ্গুয়েজ বা কোরআনিক কাব্য, যে বিষয়টা মানে কোরআনের কনসেপ্ট নিয়ে, কোরআনের সাবজেক্টগুলো নিয়ে একটা কাজ হয়েছে, সেই কাজ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে মানে কোরআন কেন্দ্রিক কোরআনিক ভাষা আমরা মানে এই ফররুখ আহমেদ যেভাবে বা নজরুল যেভাবে ভাষাগতভাবে মানে কোরআনের ভাষা বা আমাদের প্রচলিত মুসলিম ঘরানার যে ভাষা, যেটা ব্যাপকভাবে ব্যবহার করেছেন, যেটা পুঁথি সাহিত্য ছিল, সেটা কিন্তু আমাদের 80 দশকে আমরা কেউ করিনি, এর এক ভাষাগতভাবে। কিন্তু কনসেপ্ট, আদর্শ, থিম, থিওরি, তত্ত্ব, থিওলজি, এইটা কিন্তু আমাদের 80 দশকে যারা কাজ করেছেন, বিশেষ করে মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, বর্তমানে মোশাররফ হোসেন খান, মুকুল চৌধুরী, সুলাইমান হাসান, বুলবুল সরোয়ার, এরা কম বেশি এরা করেছেন। এরা সবাই করেছেন, সব কাব্যগ্রন্থে তা না, কিন্তু নিয়ে আসছেন মানে রিফর্ম করেছেন তাদের একাধিক কাব্যগ্রন্থে, কিন্তু সে তার পুরোশরীর ভাষাটা গ্রহণ না করে সমসাময়িক ভাষাকে গ্রহণ করেছে। ভাষা এবং চিত্রকল্প, কাব্য ভাষা টোটাল আলাদা, যা পূর্ববর্তী কোনো কবির সাথে মেলে না। এবং ওই যে বললাম যে কোরআনিক কনসেপ্ট বাট কোরআনিক ল্যাঙ্গুয়েজ নাই। কোরআনিক ল্যাঙ্গুয়েজ যে পরিমাণে ফররুখ আহমেদে আছে, সে পরিমাণে আমাদের কারো ভিতর নাই। আমরা বিশেষ করে আমি নিজে এটাকে আমি অ্যাভয়েড করেছি, যে আমাদের সাহিত্যে যেগুলি সাধারণভাবে যে আধুনিক শিক্ষিত সমাজে যে ভাষায় কথা হয়, কথোপকথন বা দিয়ে, আমি ঠিক সেই ভাষাগুলি লেখার চেষ্টা করেছি। পুঁথি সাহিত্য কেন্দ্রিক যেটা আমাদের ঐতিহ্য, সেটা তো করেছেন ফররুখ আহমেদ, আমরা সেটা করিনি। আমরা সে ভাষাকে সে ভাষাকে আমরা সাহিত্যে আনিনি। সে ভাষা অ্যাভয়েড করার কোনো বিষয় না, কেউ যদি পারেন সেটা হতে পারে, সেটা ভালো, মোস্ট অ্যান্ড ওয়েলকাম। কিন্তু আমরা সেটা সেভাবে যাদের কথা বললাম তারা কেউ করেনি, আমিও করিনি।
কনসেপ্ট ধারণ করেছি। আপনি বিশেষ করে 80-র দশকের যে একটা মানে কাব্য সময় করেছেন 80 দশকের লেখকদের নিয়ে, হ্যাঁ, সেখানে আপনি মোটা দাগে যদি বলি, আমি খুব ডিপলি যাচ্ছি না, মোটা দাগে যদি বলি যে আপনার যে এই সময়ের দর্শন চিন্তাটা কি, সেখানে আমরা কি খুঁজে পেয়েছি, মানে আপনাদের নতুনত্ব কি বা অন্য সাহিত্যের সাথে ফারাকটা কি আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমি যে সম্পাদনাটা করেছি, এটা 570টি কবিতা, 57 জন কবি 80-র দশকের ব্যাপক ডান বাম সব ঘরানার কবিদের নিয়ে মোটামুটি যারা কবি হিসেবে পরিচিত, কিন্তু শতাধিক কবি ছিলেন, কিন্তু ওখান থেকে নির্বাচিত 57 জন কবির কবিতা, 10টা করে কবিতা নিয়ে 570টি কবিতা 57 জনের, এটা বিরাট একটি আমি মানে সম্পাদনা গ্রন্থ, সেটা ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি করেছি সেটা সম্পূর্ণ। সেইটার ভূমিকা লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ, সেটা কভার প্রবন্ধ লিখেছেন আল মাহমুদ। এই প্রবন্ধগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং মান্নান সৈয়দ স্যারের ওইখানে এই প্রবন্ধগুলো 80-র দশকের চারিত্র লক্ষণ কয়েকটি পয়েন্ট আকার উল্লেখ করেছে, যে কথাগুলো আমি এখানে বললাম আর কি। সেখানে তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু বলেছেন 80-র দশকে কেউ বিজ্ঞান পরাবাস্তবতা, বিজ্ঞান এবং মজেদা এই কেন্দ্রিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, এগুলো আমাদেরকে নাড়া দেয় বা এটা নতুন বিষয়, এরকম তিনি করেছেন। তবে এখনই এদের সম্পর্কে মন্তব্য করার সময় আসেনি বা এটাই সর্বশেষ না, এটা তো স্বাভাবিক, এটা আমরাও বলি। হ্যাঁ, সাহিত্য তো চলমান বিষয়। আমরা আপনার সাথে আলোচনা করতে হলে আমরা ডেপ থেকে ডেপে চলে যাব, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমরা একটু ফিরে আসতে চাচ্ছি যে আপনার এই পর্যন্ত কতগুলো বই প্রকাশ হয়েছে? প্রায় 50-এর কাছাকাছি হবে। মানে আমি সাহিত্য খুব নির্বাচিতভাবে আমি কাজ করি, প্রকাশিত হয়েছে 50-এর মধ্যে। এর মধ্যে কবিতার বই, ছড়া এবং কবিতা এই মিলে 32টির মতন হবে, ছড়া এবং কবিতা। ছড়া বই প্রায় 8টির মতন, আর বাকিগুলো কবিতা, এই 32। আর গবেষণার বই, আমার আর একটি প্রিয় অনুষঙ্গ হচ্ছে গবেষণা। এইটা বিশেষ করে ছন্দ বিজ্ঞান অলঙ্কার, এইটা নিয়ে আমি কাজ করেছি। আমি বিভিন্ন ছন্দ পরীক্ষা করেছি এবং ছন্দের ফর্মুলাও আমি দিয়েছি। প্রায় 256টি ছন্দের ম্যাথমেটিক্যাল ফর্মুলা চার্ট সহ আমি এটা দিয়েছি, এবং সেগুলো কিছু কিছু কবিতা আমি রচনাও করে দেখেছি। এবং সেটা ওই বইতে আমি ইংরেজি সাহিত্যে, ইংরেজি ছন্দে, আরবি ছন্দে কারা কারা কাজ করেছেন তার উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এবং ফোনেটিক্স, ফনোলজি বা ধ্বনিতত্ত্বের সাথে ছন্দের যে রিলেশন, সেটা নিয়ে আমি কাজ করেছি। আরেকটি বিষয় হচ্ছে আমি নজরুলকে নিয়ে কাজ করেছি। নজরুলের যে বিদ্রোহী কবিতা শতবর্ষ উপলক্ষে নজরুল একাডেমি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি প্রায় 3 বছর একটি ডিসকোর্স চালিয়েছি। সেই ডিসকোর্সের পরিপ্রেক্ষিতে, আমার সে বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমি পাণ্ডুলিপি, তাদেরই নির্দেশনা আমি একটি পাণ্ডুলিপি রচনা করি। নজরুলের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নন্দন তত্ত্ব, মানে বিদ্রোহী কবিতা কেন্দ্রিক একটি গবেষণার বই এটি আমার। এবং এটা পশ্চিমবাংলা, বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছে। এবং আমার ধারণায় যে বিদ্রোহী কবিতা নিয়ে গবেষণার বই, এই জাতীয় গবেষণার বই কেউ বাংলা সাহিত্যে রচনা করেননি। আমি এখানে যে মূল যে বিষয়, এখানে 16টি প্রবন্ধ আছে, তার মধ্যে 14টি হচ্ছে মৌলিক ইন এ সেন্স বলে এখানে কারো কোনো রেফারেন্স নেই। আমার গবেষণার তথ্য 16টার মধ্যে 14টি। সেখানে ধ্বনিতত্ত্বটা কি, ধ্বনিতত্ত্বের সাথে ছন্দের রিলেশন, এটা আমাদের বাংলা সাহিত্যে নজরুল না কোনো প্রসঙ্গে কেউ আলোচনা করেনি ব্যাপকভাবে, আমি এটা এখানে করেছি। বিদ্রোহী কবিতার ধ্বনিতত্ত্ব এবং ছন্দের রিলেশনটা কী, বিদ্রোহী কবিতার ছন্দ কী, এই ছন্দ নিয়েই আমার 75 পৃষ্ঠায় একটি প্রবন্ধই আছে, ওই 16টি প্রবন্ধের মধ্যে। এটা তো আপনার মুক্তক মাত্রাবৃত্ত ছন্দের 6 মাত্রা ছন্দের কবিতা, এক লাইন বললে হয়, কিন্তু এটাকে আমি 75 পৃষ্ঠা লিখেছি এই কবিতার ব্যাপকতার কারণে। এবং এই কবিতার আপনার অলঙ্কার কী, অলঙ্কার বিষয়ক প্রবন্ধ লিখেছি, চিত্রকল্প নিয়ে প্রবন্ধ লিখেছি, রস, যে মূল হচ্ছে কবিতার মূল বিষয় হচ্ছে রস, রস নিয়ে প্রবন্ধ লিখেছি, মহাকাব্যিক বিষয় কেটে নিয়ে, আবৃত্তি গুণ কী সেটা নিয়ে কাজ করেছি। তারপরে আপনার এইভাবে আমি প্রবন্ধগুলো রচনা করেছি। এটা মূলত হচ্ছে আমারই কাজ। আর যে বাকি যে 2টি প্রবন্ধ, যে সংস অফ মাই সেলফ, যে হুইটম্যানের যে কবিতা, তার সাথে এটা
কতটুকু সাজুজ্য বই সাজুজ্য আছে সেটা নিয়ে আলোচনা করেছি। এটা নিয়ে অনেকে কম্পারেটিভ এটা অনেকে লিখেছে, আমিও লিখেছি, এটাকে মৌলিক বলা যায় না, এটা করেছি। আর হচ্ছে আপনার বৈজ্ঞানিক তথ্য, এটার মধ্যে বৈজ্ঞানিক তথ্য ইনফরমেশন কি আছে বিদ্রোহী কবিতা, এটা নিয়ে আমি আলোচনা করেছি, এটা কিন্তু মৌলিক কাজ। তারপরে এইটার মধ্যে ধর্মতত্ত্ব, এটাকে বলে বিদ্রোহী কবিতা, অনেকে বলে যে এটা ধর্মের বিরুদ্ধে, স্রষ্টার বিরুদ্ধে কবিতা, মোটেও না। আমি সেটা প্রমাণ করেছি, সেটা এই প্রবন্ধের বই। হ্যাঁ, ওইটার ওই এই কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট আপনি যদি মিলাতে পারেন, সেটা হলো যে ওই আমাদের শাহেদ আলী স্যারের যে জিব্রাইলের ডানা, অনেকে এটাও কিন্তু আল্লাহ বিরোধী বলেছিল, কিন্তু আসলে তা না, মানে বোঝার যে মানে তাত্ত্বিক জায়গায় সেখানে উন্নতি হইতে পারে না। আপনার সাথে আলোচনা করলে হয়তো আমরা শেষ করতে পারবো না, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি। তরুণদের সম্পর্কে আপনার কথা বলছো, আসলে চর্বিত চর্বণ করে লাভ নেই, সিলেক্টিভিতে পড়াশোনা ব্যাপকভাবে করতে হবে, যেটা নজরুল করেছেন। নজরুল রবীন্দ্রনাথ থেকে বের হয়েছেন একমাত্র এই কারণেই যে রবীন্দ্রনাথের কবিতা তার মুখস্থ ছিল এবং গান মুখস্থ ছিল তার, ফলে এবং কোথায় কোথায় তিনি কাজ করেনি সেখানে তিনি স্পর্শ করেছেন, এবং ওই বিষয়গুলো তার চরিত্রের ভিতরে ছিল, তিনি পেরেছেন। যেমন সাম্যবাদী তার কাব্যগ্রন্থ, সর্বহারা কাব্যগ্রন্থ, এটা হচ্ছে বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী মানে হচ্ছে সমর্থক সাথে সাম্যবাদী। বৈষম্য, যেখানে বৈষম্য নাই তার মানে সাম্য। তো এই সাম্যবাদী কাব্য কে লিখেছে? নজরুল। কবে লিখেছেন? 1925 সালে। 100 বছর আগে নজরুল এই সাম্যবাদকে, বৈষম্য বিরোধী কনসেপ্টকে ধারণ করতেন, যা রবীন্দ্রনাথের ছিল না। এই কারণেই তিনি পৃথক হয়েছেন, নতুন কিছু সৃষ্টি করেছেন তাত্ত্বিকভাবে, তত্ত্বগতভাবে। এই জন্য আমার মনে হয় যে নতুন তত্ত্ব আনতে হবে এবং নতুন ছন্দের ফরম্যাট আনতে হবে। যে জন্য আমি যেটা নিয়ে কাজ করেছি, নতুন ছন্দ করা যায়, আমি ফর্মুলা দিয়েছি। এখন তরুণদের কাজ করতে হবে। যদি তরুণরা বাংলা সাহিত্যে নতুন কিছু করতে চান, নতুন তাত্ত্বিক তত্ত্বগত কবিতা হচ্ছে দর্শন। ওই কবিতা তো বর্ণনা ছন্দবদ্ধ থাকতে হবে, এটা সাধারণ গদ্য, সাধারণ কথাবার্তা, বাক্য রচনা। কবিতা বাক্য রচনার স্টাইল হচ্ছে ছন্দবদ্ধ হইতে হবে, এটা তো একটা মানে প্রাইমারি কন্ডিশন। বাকি যদি কবিতার দর্শন না থাকে, বর্ণনার করে কোনো লাভ নেই। বর্ণনা করার জন্য সাংবাদিক আছেন, বর্ণনা কবির জন্য কবিদের দরকার নেই। এই জন্য তথ্য এবং বিজ্ঞান এবং দর্শন, নতুনত্ব, ছন্দের মতো এগুলো থাকতে হবে। এইটি তরুণদের জন্য, এইটি আমার তরুণদের জন্য এবং আমার জন্য। ধন্যবাদ কবি হাসান আলম, আমাদের সাথে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের সেবারো টিভি থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সেবারও একটি সুন্দর সাহিত্য সংগঠন, সাহিত্য সংস্কৃতি সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে মূল্যায়ন করছেন, যারা কাজ করছেন, এটা জেনে আমি আনন্দিত এবং আমাকে এখানে আহ্বান করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম 80 দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক, চিন্তক হাসান আলিমের সাথে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মেহমানের সাথে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।